সরকার যে একটা জায়গায় রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে কাজ করছে এটা তো পরিষ্কার। নাহলে এই ধরনের পোস্টিং মামলা নিয়ে মানে অতীতে কোনোদিন আজ পর্যন্ত কোনো রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে বলে আমার জানা নেই। এবং আমিও মনে করি যে এর জন্য সুপ্রিম কোর্টে আসার কোনো প্রয়োজন ছিল না, যেখানে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের রায় খুব স্পষ্ট এবং পরিষ্কার ছিল। তাহলে এই প্রতিহিংসার জায়গা থেকে আমি এখনো মনে করি যে আশা রাখবো যে রাজ্য সরকার জয়েন করাবে 2 সপ্তাহের মধ্যে। কিন্তু অতীতের যে অভিজ্ঞতা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের পর দীর্ঘ 7 মাসের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি মনে করি না যে রাজ্য সরকার স্বতঃপ্রণোদিতভাবে এই অ্যাকশন এই জায়গাতে কার্যকর করবে। কিন্তু স্বাভাবিকভাবেই প্রতিহিংসার বিরুদ্ধে তো লড়াই লড়তেই হয়। সেই লড়াইয়ে আমি এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আমার যে সংগঠন, সেই সংগঠন আমরা যেমন ভাবে করছি ঠিক সেইভাবে এগিয়ে নিয়ে যাব। ডক্টর অনিকেত মাহাতোর এই মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। আর এই নিয়ে কি বলেন আরেক চিকিৎসক ডক্টর আশফাকুল্লাহ নাইয়া, দেখুন। এই যে অন্যায়ভাবে একটা নজির তৈরি করতে চেয়েছিল রাজ্য সরকার, যে আমরা চাইলে যা খুশি করতে পারি, মানে আমরা যদি মনে করি কারোর পোস্টিং নিয়ে এখানে সেখানে যেতে পারি, কারোর কোনো মেধার কোনো ভিত্তি থাকবে না, কাউন্সিলিং এর কোনো ভিত্তি থাকবে না, সিস্টেমের কোনো ভিত্তি থাকবে না, মানে আমরা সিস্টেমের উপরে, এই অন্যায় যেটা একটা প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেটা মহামান্য হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটা ধাক্কা দিয়ে রাজ্য সরকারের এই যে অহংকার, এই যে উদ্ধত্ত, সেটাতে আমার মনে হয় একটা কোথাও থামার একটা সিগন্যাল দিল, আদেশ দিল এবং একটা দিশা দেখালো। এরপর আমি বলবো রাজ্য সরকারের উচিত যে এরকম ধরনের অন্যায় ভবিষ্যতে যাতে না হয় সেদিকে নজর রাখা। কারণ শুধুমাত্র 3 জন ব্যক্তি নয়, ভবিষ্যতে হাজার হাজার লাখ লাখ ডাক্তার হবে যারা মেধার ভিত্তিতে বিভিন্ন জায়গায় কাউন্সিলিং করে। হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন চিকিৎসক অনিকেত মাহাতো। অনিকেত মাহাতো মামলায় সর্বোচ্চ আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্ট আগেই রায় দিয়েছিল আর সেই রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন চিকিৎসক অনিকেত মাহাতো। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, সুপ্রিম কোর্টের আজ কি নির্দেশ? দেখো, সুপ্রিম কোর্ট যে শুধুমাত্র কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চের, সেই রায়কে বহাল রেখেছেন তেমনটা নয়। কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে 2টো অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন করা হয়েছিল, আজকেও কিন্তু কলকাতা সুপ্রিম কোর্ট সেই প্রশ্নই কিন্তু আজকে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলকে করেছিলেন এবং সেই 2টি প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর আজকেও সুপ্রিম কোর্টের কাছে পেশ করা রাজ্য সরকারের তরফ থেকে সম্ভব হয়নি। এখন প্রশ্ন হলো যে কি সেই 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন বিচারপতি মাহেশ্বরী করেন যে এই যে 871 জনের যে একটা তালিকা তৈরি হয়েছিল, সেই 871 জনের মধ্যে 869 জন চিকিৎসককে একেবারে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি মেনে তাদের এই যে পোস্টিং দেওয়া হয়েছে বা বদলি করা হয়েছে, সেই প্রক্রিয়া তারা সম্পন্ন করেছেন। শুধুমাত্র 2 জন চিকিৎসকের ক্ষেত্রে কেন এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফলো করা হলো না, অর্থাৎ এই 2 জন চিকিৎসকের মধ্যে একজন হলেন অনিকেত মাহাতো, তার ক্ষেত্রে কেন এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফলো করা হলো না, সেই প্রশ্ন আজকে সুপ্রিম কোর্ট তুলেছেন। সেই প্রশ্নের কোন রকম যৌক্তিক উত্তর আজকে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে দেওয়া সম্ভব হয়নি। তোমার মনে থাকবে যে এই একই প্রশ্ন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনিও কিন্তু সরকারি আইনজীবীদের করেছিলেন এবং সেই প্রশ্নেরও কোন রকম সন্তোষজনক উত্তর কলকাতা হাইকোর্টের কাছে পেশ করা সরকারের তরফ থেকে সম্ভব হয়নি। 2, এই একই প্রশ্ন আবারও তোমার মনে থাকবে যে মেধাভিত্তিক প্রত্যেক যারা চিকিৎসক আছেন তাদেরকে মেধা তালিকা ধরে মেধাভিত্তিক ভাবে তাদেরকে এই বদলি বা তাদেরকে পোস্টিং দেওয়া হয়েছিল, কিন্তু এই 2 জন চিকিৎসকের ক্ষেত্রে সেই মেধা তালিকা কেন মানা হলো না, সেই প্রশ্ন কিন্তু আজকে সুপ্রিম কোর্ট করেছেন। তোমার মনে থাকবে এই একই প্রশ্ন কলকাতা হাইকোর্টও করেছিল এবং 2 জায়গাতেই সরকারের তরফ থেকে কোনো সন্তোষজনক উত্তর আদালতের কাছে পেশ করা সম্ভব হয়নি। ফলে কার্যত 2 থেকে 3 মিনিটের মধ্যে এই মামলার নিষ্পত্তি হয়ে যায়। 2 সপ্তাহের মধ্যে আরজিকর মেডিকেল কলেজেই চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে। কলকাতা হাইকোর্টের এই রায় আজকে সুপ্রিম কোর্টও বহাল রেখেছে। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও কিন্তু নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। 25টি নোডাল এজেন্সির সঙ্গে আজ সিইও দপ্তরের বৈঠক রয়েছে। কথা বলতে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, মূলত কি কারণে এই বৈঠক, কারা কারা অংশ নিচ্ছেন এই বৈঠকে?
দেখো 26শে নির্বাচনের আগে কিন্তু এটা প্রথম বৈঠক শুরু হলো, যেখানে 25টি যে এনফোর্সমেন্ট এজেন্সি রয়েছে তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। মূলত সমন্বয় সৃষ্টি করার জন্যই কিন্তু এই বৈঠক, কারণ যখন নির্বাচনের সময় প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় থাকলেই কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব, এটাই বলা হচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি, যেমন পুলিশের তরফ থেকে নোডাল ডিসি নোডাল রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক স্টেট নোডাল অফিসার আনন্দ কুমার রয়েছেন। অন্যদিকে জানিয়ে রাখি, যদিও ডিজি বা সিপি থাকার কথা ছিল, কিন্তু পুলিশের তরফ থেকে তাদের প্রতিনিধিরা রয়েছেন, আরপিএফ রয়েছে এবং তার সঙ্গে কাস্টমস রয়েছে এবং তার সঙ্গে নার্কোটিক্স ডিপার্টমেন্ট রয়েছে, ইডি রয়েছে, এরকমই 25টা ডিপার্টমেন্ট রয়েছে। কারণ দেখো, আইন শৃঙ্খলার বিষয়টা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হয়। এরপর থেকেই এই বৈঠকের পর থেকেই কিন্তু নির্বাচন কমিশনের দিনক্ষণ অনুযায়ী ধীরে ধীরে এই রাজ্যের যে সমস্ত আইন শৃঙ্খলার বিষয়টা এবং কোথায় কি কি অ্যারেস্ট হচ্ছে, কোথায় কি কি হচ্ছে, সমস্ত কিছু তথ্য কিন্তু নির্বাচন কমিশনে যেতে শুরু করবে। অন্যদিকে নার্কোটিক্স ডিপার্টমেন্ট এই কারণে যে কোথাও কোনো বাজেয়াপ্ত করা হচ্ছে কিনা, কোনো ড্রাগস বা যে কোনো ক্ষেত্রে বাজেয়াপ্ত বিষয়টা হচ্ছে কিনা। এছাড়াও যে বর্ডার এরিয়ার যে সীমান্ত এলাকা, যে বিএসএফ রয়েছে, সীমান্ত এরিয়া দিয়ে কোনো এমন কিছু ভেতরে প্রবেশ যাতে না করে যেখানে কিন্তু নির্বাচনের সময় সেটা কিন্তু ব্যাঘাত সৃষ্টি করে, সেক্ষেত্রে একটা সমন্বয় সৃষ্টি করার জন্য এই 25টি এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক শুরু করেছেন সিইও মনোজ কুমার আগরওয়াল। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে বৈঠক যেমন শুরু হয়েছে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে, তেমনই এসআইআরে আজকেই যেমন আপনাদের বললাম যে এনুমারেশন পর্বে শেষ দিন, এখনো পর্যন্ত বাদের তালিকায় কি তাহলে 57.5 লক্ষই? আজকেই এনুমারেশন ফর্ম জমা দেওয়া হবে এবং তারপর 16 তারিখে কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। এই 57.5 লক্ষের মধ্যে মৃত ভোটার হিসেবে বাদ পড়তে পারে 25 লক্ষ, স্থানান্তরিত হিসেবে বাদের তালিকায় থাকতে পারে প্রায় 20 লক্ষ। খোঁজ পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা প্রায় 11.5 লক্ষ। ডুপ্লিকেট ভোটার হিসেবে 13.5 লক্ষকে চিহ্নিত করা হয়েছে। 13,74,660 ভোটারের অসঙ্গতি নজরে পড়েছে নির্বাচন কমিশনারের। অন্যদিকে আপনারা জানেন যে নির্বাচন কমিশন কিন্তু এবার বহুতলগুলিতে পৃথক বুথ করার বিষয় অত্যন্ত সিরিয়াস এবং ইতিমধ্যে ডিওদের কাছে তারা সেই সংক্রান্ত রিপোর্ট চেয়েছিলেন। দক্ষিণ কলকাতার 2টি বহুতল ছাড়া রাজ্যের কোনো বহুতলের নাম সেখানে দেওয়া হয়নি, এমনটাই সূত্রের খবর। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কি পদক্ষেপ হতে চলেছে, রুমা পাল বিস্তারিত জানাবেন। রুমা, দেখো, বহুতল যে বিল্ডিং রয়েছে সেখানে কিন্তু বুথ হতেই হবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এবং কড়া চিঠি দিয়ে দেওয়া হয়েছে। এবং নির্বাচন কমিশন জানাচ্ছে যে মূলত জেলা নির্বাচনী আধিকারিকদের কিন্তু এটা দায়িত্ববর্তা এবং আইন অনুসারে কিন্তু তাদের করতেই হবে। অর্থাৎ জানিয়ে রাখি যে দক্ষিণ কলকাতা থেকে মাত্র 2টি বুথের সন্ধান মিলেছিল যেখানে কিন্তু হাই রাইজ বিল্ডিংয়ে যেখানে বুথ করা যেতে পারে। সারা জেলা জুড়ে কিন্তু কোনো হাই রাইজ বিল্ডিংয়ে বুথ করতে দিতে চাইছে না কর্তৃপক্ষ, এমনটাই কিন্তু জানানো হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিতে চলেছে এবং সেই কারণে জানিয়ে রাখি 16ই ডিসেম্বর যেমন বুথ বিন্যাসের সমস্ত তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, সেই সময়সীমা কিন্তু আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 7ই ফেব্রুয়ারি গিয়ে কিন্তু সেই বুথ বিন্যাসের তালিকা প্রকাশিত হবে। অন্যদিকে জানিয়ে রাখি যে 57 লক্ষেরও বেশি যে ভোটার রয়েছে তারা কিন্তু বাদের তালিকায় এই মুহূর্তে চিহ্নিত, আরও বাড়বে। সেক্ষেত্রে কিন্তু ডিওরা জানিয়েছিলেন যে বর্ধিত যে বুথের সংখ্যা সেটা কিন্তু কমবে। জানিয়ে রাখি যে প্রায় 81,000-এর মতো বুথ রয়েছে এবং নির্বাচন কমিশন প্রথমে জানিয়েছিল যে যখন নির্বাচন হবে তখন প্রায় 94,000-এর মতো বুথ বাড়বে। কিন্তু দেখা যাচ্ছে যখন 57 লক্ষেরই মতো যে ভোটার বাদ যাচ্ছে, সেক্ষেত্রে এই যে বর্ধিত বুথের সংখ্যা কিন্তু কমবে। সেই কারণে কিন্তু জানিয়ে রাখি যে এটা যেমন একটা দিক রয়েছে, অন্যদিকে হাই রাইজ বিল্ডিংয়ে কিন্তু বুথ করতেই হবে, যে করে হোক করতে হবে, এটা নিয়ে কিন্তু কড়া চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এই জন্য কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের যে কোনো তারা বারবার প্রশ্ন তুলছিলেন যে হাই রাইজ বিল্ডিংয়ে কেন করা হচ্ছিল, সেটা অবশ্যই সেটা কিন্তু কর্ণপাত করছে না নির্বাচন কমিশন। এমনকি ডিওরাও জানিয়েছে যে হাই রাইজ বিল্ডিংয়ে যারা কর্তৃপক্ষ তারা চাইছেন না, কোনোভাবেই তা কিন্তু মেনে নিচ্ছে না নির্বাচন কমিশন। হাই রাইজ বিল্ডিংয়ে বুথ করতেই হবে, এমনটাই সিদ্ধান্ত কমিশনের। রুমা, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.